সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাম রুবেলা টিকাদান ক্যাম্পে 2026 উপলক্ষে জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর শিববার অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিভ। সারা দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে এবং এটি এত ভয়ঙ্কর একটি ভাইরাস জনিত সংক্রমণ যেটি আমাদের শরীরের ভিতর ঢুকে মারাত্মকভাবে আমাদের শরীরকে সংক্রমণ করতে পারে। দর্শক, আমাদের একটুখানি সচেতনতা কিংবা একটুখানি উদ্যোগই পারে পুরো দেশকে হামের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে। আমাদের এই বিশেষ আয়োজনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব হামের উপসর্গ, চিকিৎসা, সতর্কতা এবং সেই সাথে টিকাদান কর্মসূচির আদ্যোপান্ত নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার রিয়াদ মাহমুদ, হেলথ ম্যানেজার, টিকা কার্যক্রম, ইউনিসেফ বাংলাদেশ। স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি জিটিভির দর্শকবৃন্দ এবং যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। সারা দেশে হামের পরিস্থিতিকে আপনি কতটুকু উদ্বেগজনক মনে করেন? আপনারা জানেন যে আমরা একটি হাম প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছি এবং হাম হলো মিজেলস ভাইরাস জনিত একটি অতি সংবেদনশীল সংক্রমণ, যেটি হাইলি ইনফেকশাস বলা হয় এবং এটি মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং যে কারণে দেখা যায় যে যারা হামে আক্রান্ত হন তারা কিন্তু নিউমোনিয়া যে রোগটি, সেই নিউমোনিয়া রোগে আসলে আক্রান্ত হন এবং পরবর্তীতে নিউমোনিয়ার যে অ্যাটেনশনটি প্রয়োজন সেই জায়গাটিতে আসলে আমাদের শিশুদেরকে চিকিৎসা দিতে হয়। আপনারা গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এমআইএসের রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 1212 জন নতুন হাম সাসপেক্টেড পেশেন্ট আমাদের রিপোর্ট করেছেন এবং এই বিষয়ে যে তথ্য আছে আমাদের কাছে, সেই তথ্যটি যদি আপনাদেরকে আমি তুলে ধরি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে হামের চিত্রটি এই মুহূর্তে কেমন। গত 15ই মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা 6490 এবং গত 15ই মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 32,862 এবং ইতিমধ্যে যারা হাসপাতালে চিকিৎসা নিয়ে যারা বাড়ি ফিরেছেন তাদের সংখ্যা 29,152। এটি হচ্ছে আমাদের এখনকার চিত্র এবং আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এর মধ্যে আমরা মোট নিশ্চিত হাম রোগে আমরা যাদেরকে হারিয়েছি সেই সংখ্যাটি হচ্ছে 58 এবং হাম সাসপেক্টেড যে সন্দেহজনক হাম রোগে আমরা আমাদের 285 জন শিশুকে আমরা হারিয়েছি। নিঃসন্দেহে এটি আমাদের জন্য, আমরা এটিতে মর্মাহত এবং আমরা যেসব পরিবারের শিশু সন্তানদেরকে হারিয়েছি আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন আমরা যেন এই প্রাদুর্ভাবটি মোকাবেলার মাধ্যমে আমরা যেন আর কোনো শিশুকে হারাতে না হয়। হামের প্রাদুর্ভাব এবং মৃত্যুর তালিকা এত বেশি দীর্ঘ হয়েছে, মানে এখন পর্যন্ত প্রায় 350 ঊর্ধ্ব শিশু শুধুমাত্র হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবছর এত শিশু কি কারণে মারা গেল? মানে আক্রান্তের পেছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? এই বছর শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে হামের প্রকোপ বাড়ছে। আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, দেন যদি আমরা ভিয়েতনামে যাই সেখানে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে, ইউরোপে হচ্ছে। সো এবছর সারা পৃথিবীতে আসলে হামের প্রকোপ হচ্ছে এবং এটা আসলে শুরু হচ্ছে 2024 সাল থেকে। বাংলাদেশে এই হঠাৎ করে যে হামের প্রকোপ, এটা আসলে অনেকগুলো কারণ মিলিয়ে হয়েছে। সবচেয়ে বড় কারণ যেটা, এটা হচ্ছে আমরা এটা বলি ইমিউনিটি গ্যাপ। রুটিন ইপিএর মাধ্যমে যে আমরা বাচ্চাদেরকে টিকা দিতে বলি, হামের টিকা হচ্ছে 2টা, ফার্স্ট ডোজ 9 মাসে, সেকেন্ড ডোজ 15 মাসে। এই যে হামের টিকার যে কাভারেজ, এই কাভারেজটা হতে হবে 95%-এর বা তার বেশি। এখন আমরা দেখেছি যে গত কয়েক বছরে আসলে আমাদের এই হামের কাভারেজ 95%-এ পৌঁছতে পারে নাই। আমাদের যেটা ফার্স্ট ডোজ হামের, বা আমরা বলি মিজেলস রুবেলা ফার্স্ট ডোজ, এটার কাভারেজ 86%। সেকেন্ড ডোজের কাভারেজ আরও কম, 81%। তার মানে আসলে সব বাচ্চা হামের 2 ডোজ পাচ্ছে না। সো এইটা একটা কারণ যে একটা ইমিউনিটি গ্যাপ তৈরি হয়েছে, তার মানে একটা সংখ্যক বাচ্চা তারা টিকা পাচ্ছে না। এবং যেটা আমি প্রথমে বললাম যে যদি হামের প্রকোপ থেকে সবাইকে বাঁচাতে হয়, রুটিনে 95% কাভারেজ অ্যাচিভ করতে হবে।
যেটা আমরা করতে পারি নাই। আর এর সঙ্গে যেটা যোগ হয়েছে যে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্ট। আমরা প্রত্যেক বছর 2 বার যাদের বয়স 5 বছরের কম ওদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিই অ্যাজ এ সাপ্লিমেন্ট। গত বছর আমরা সেকেন্ড রাউন্ডটা করতে পারিনি। আমরা আর একটা জিনিস দেখেছি যে মায়ের বুকের দুধ খাওয়ার যে হারটা, যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবে, এইটারও কাভারেজ 6% কমে গেছে এই বিগত বছরগুলোতে। আমরা গত বছর সার্ভে করলাম একটা মাল্টিপল ইন্ডিকেটর ক্লাসের সার্ভে, সেখানে দেখেছি আমরা ব্রেস্ট ফিডিং হারটা কমে গেছে। সো এখন ভিটামিন এ কিন্তু হাম রোধ করে না। আচ্ছা, কি করে যে যদি কারো হাম হয়ও তার জন্য মারাত্মক জটিলতা না হয়, সেই ক্ষেত্রে ভিটামিন এটা কাজ করে। যদি একটা বাচ্চা নারিশড হয় তাহলে তার হাম হলেও সে কিন্তু মারাত্মক জটিলতায় পড়বে না। সো এই সমস্ত ফ্যাক্টরগুলো মিলিয়ে যে আমরা মনে করছি যে এই হঠাৎ করে হামের প্রকোপটা বেড়েছে। আর যেটা আপনি ডেথ বললেন, ডেথ আসলে যেটা ডিজি হেলথের যে প্রেস রিলিজ কালকে পর্যন্ত, সেখানে আসলে 285 এবং এটা সন্দেহজনক, কারণ এর সবগুলো হামের জন্য কিনা এটা কনফার্ম করা যায় না, বাট এটা সাসপেক্টেড যে এই 285 ডেথ এটা হয়তো হামের জন্য হয়েছে। বাট নাম্বারটা ফ্যাক্টর না, 285 বা 300 না, প্রত্যেকটা শিশুর মৃত্যু এটা খুবই খুবই বেদনাদায়ক এবং অনাকাঙ্ক্ষিত, এবং এটা প্রিভেন্টেবল। আমরা যে টিকার মাধ্যমে সবগুলো বাচ্চাকে 95% কাভারেজ করতে পারতাম, তাহলে কিন্তু হামের প্রকোপ হতো না। একজন শিশু হামে আক্রান্ত হয়েছে কিনা বিশেষ কি ধরনের উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তি সেটি বুঝবে? আমি একটু আগেই বলেছি যে হাম একটি মিজেলস ভাইরাস জনিত একটি হাইলি কন্টাজিয়াস রোগ। এটি যখন আক্রান্ত হয় তখন কিন্তু শিশুটি জ্বরে আক্রান্ত হয়, জ্বর নিয়ে প্রকাশ করেন, এবং তার দেখা যাচ্ছে যে শরীরে বিভিন্ন রকম র্যাশ হয়, যেটিকে অনেক সময় বাংলায় বলা হয় যে ফুসকুড়ি, এবং কারো চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে। এই ধরনের যখন লক্ষণগুলো হয় তখন কিন্তু আমরা ধরে নেই যে সম্ভবত শিশুটি হাম আক্রান্ত হতে যাচ্ছে কিংবা হাম আক্রান্ত হয়েছে। একটু জানতে চাই যে মানে এপিআই শিডিউলের আওতাভুক্ত যে সমস্ত শিশুরা রয়েছে, আমরা তো জানি 9 মাস এবং 15 মাস বয়সে ভ্যাকসিনটা দিতে হবে, কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে 9 মাস আগের বয়সের আগে ওই বাচ্চাটি কি সুরক্ষিত থাকবে, কিভাবে সুরক্ষিত থাকবে, কি কারণে 9 মাস আগে বয়সের আগে বাচ্চাটিকে ভ্যাকসিন আওতাভুক্ত করা হয়নি, একটু জানতে চাই। এটা আসলে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই 9 মাস বা তার পরে হামের টিকা শুরু করা হয়। যদি আপনি আমেরিকায় যান, আপনি ইউরোপে যান বা ইংল্যান্ডে যান, ওরা শুরু করে 1 বছরের পরে। কারণ হচ্ছে আমাদের এখানে 9 মাস পর্যন্ত করি কেন? কারণ আমরা এটা একটা যে ক্যালকুলেশন আছে যে মায়ের শরীর থেকে যে অ্যান্টিবডি আসে এইটা বাচ্চাকে 9 মাস পর্যন্ত প্রোটেক্ট করে। এই জন্য আমরা রুটিনে 9 মাস থেকে হামের টিকা দেওয়া শুরু করি। মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে হয় পুরো আলোচনার মধ্যে, কারণ অনেক মারা রয়েছেন সন্তানদেরকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান না, এবং তাতে করে দেখা যায় বডি ইমিউনিটি কম। অনেক বাচ্চারা 2টো ভ্যাকসিন নিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আবারও হামে সংক্রমিত হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, মানে কি কারণে তারা ভ্যাকসিন নেওয়ার পরেও হামে সংক্রমিত হচ্ছে? ভ্যাকসিন নেওয়ার পরে হামে আক্রান্তের সংখ্যাটা খুবই কম, হবে না সেটা বলা যাবে না, বাট এই সংখ্যা খুবই কম। আমরা এবার যারা হামে আক্রান্ত হয়েছে আমরা সেটা অ্যানালাইজ করে দেখেছি যে যারা টিকা নেয় নাই এই সংখ্যাটাই বেশি, প্রায় 60%। সো টিকা না নেওয়ার কারণেই আসলে হামে আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি যে 1 ডোজ নিয়েছে পার্শিয়াল, এরকম বাচ্চারা আক্রান্ত হয়েছে, কিন্তু 2 ডোজ নেওয়াতে আক্রান্তের হারটা খুবই কম, অ্যারাউন্ড 15%। সো লার্জলি এই জন্য আমরা বলছি যে সবাইকে টিকা নিতে হবে, টিকা নিলে আক্রান্তের ঝুঁকিটা কমে যায়, নিশ্চয়ই, এবং যদি হয়ও সেটা মারাত্মক কোনো হাম হবে না, সেটা সামান্য হাম হবে, এটা 7 থেকে 10 দিনে বাচ্চা এমনি সুস্থ হয়ে যাবে। এছাড়া কিছু শিশু দেখা যায় জন্মের সময়টাতে আসলে লো বার্থ ওয়েট থাকে, প্রিম্যাচিউর বেবি থাকে, অনেকে ব্রেস্ট ফিডিং প্রপারলি করেনি, এই কারণে বডি ইমিউনিটি কম থাকার কারণে অনেকে হয়তো হামে আক্রান্ত হয়ে যাচ্ছে ভ্যাকসিন নেবার পরেও, শুধুমাত্র একটা স্ট্রং ইমিউনিটি তৈরি করতে পারেনি। এক্ষেত্রে অভিভাবকদের নিশ্চয়ই দায় থেকে যায়। না, এখানে আমি যেটা বলবো না যে এখানে আসলে মেন বিষয় হচ্ছে টিকাটা, কিন্তু মানে যদি টিকা না নেয় সেক্ষেত্রে হামে আক্রান্ত হবে। টিকা নেওয়ার পরে হামে আক্রান্তের সংখ্যাটা খুবই খুবই নগণ্য, সেটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি কোনো বাচ্চা ম্যালনারিশড হয়, তার ভিটামিন এ লেভেলটা কম বডিতে, সেক্ষেত্রে তার হাম হলে
তার জটিলতার ঝুঁকি বাড়বে, মৃত্যু ঝুঁকি বাড়বে। আচ্ছা, সো দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, এই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে রুটিন ইপিআইতে দুইটা যে টিকা আছে এটাকে 100% না হোক অ্যাটলিস্ট 95% করলেই হবে। আচ্ছা। আমরা বাচ্চাদেরকে হাম থেকে বাঁচাতে পারবো। অনেকের প্রশ্ন রয়েছে যে দুটো ইপিআই শিডিউলের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আমার সন্তানের, তারপরেও আমার সন্তানকে এই ক্যাম্পেইনে গিয়ে ভ্যাকসিন নিলে কি কোনো ক্ষতি হতে পারে কিনা? না, অ্যাবসলিউটলি না। এই হামের টিকা সম্পূর্ণ নিরাপদ। আমি আবারও বলছি, হামের টিকা সম্পূর্ণ নিরাপদ। কারণ হচ্ছে এই টিকাটা কিন্তু নতুন না, এইটা আমরা দিচ্ছি এই প্রোগ্রামে সিন্স 1979। কত বছর হয়? প্রায় বোধহয় 45 ইয়ার্স অলমোস্ট, তাই না? সো 45 বছর ধরে এই টিকাটা দিচ্ছি আমরা বাচ্চাদেরকে, এটা সম্পূর্ণ নিরাপদ। ঠিক আছে, সো টিকা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নাই। আর যেটা কনফিউশন আছে, আমি সমস্ত গার্ডিয়ানদেরকে বলবো আপনার বাচ্চা রুটিনে 2 ডোজ দিলেও আপনাকে আবারও নিতে হবে। আচ্ছা। এবং এটার কারণ দুইটা। একটা হচ্ছে সায়েন্টিফিক, প্রত্যেকটা বাচ্চার ইমিউনিটি কিন্তু একইভাবে কাজ করে না। আপনার বাচ্চাকে দেওয়া আছে 2 ডোজ, আলহামদুলিল্লাহ, গ্রেট। তাকে দিলে এইটা হচ্ছে বাড়তি ডোজ। আমরা ক্যাম্পেইনে যে টিকাটা দেই এটাকে আমরা বলি একটা বাড়তি ডোজ। তাহলে আপনার বাচ্চার জন্য একটা বাড়তি ডোজ হলো, এটা আরেকটা বুস্টার হলো। সো যদি তার ইমিউনিটি গ্যাপ থাকে এটা বুস্ট আপ হবে। আর সেকেন্ডটা হচ্ছে যে এটা মানবিক, ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ। আচ্ছা। যদি আপনি আপনার বাচ্চাকে টিকা দেন তাহলে অন্য বাচ্চাটা বেঁচে যাবে। সো অন্য বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আপনার বাচ্চাকে টিকা দিতে হবে। এই দুইটা কারণে আমি বলবো যে যারা এখনো টিকা নেন নাই তারা অবশ্যই টিকা নেবেন। মানে এই বিষয়গুলো সম্পর্কে আসলে সাধারণ মানুষকে জানানোটা এই কারণে জরুরি, কারণ এখনো অনেকেই এই টিকাদান কর্মসূচির আওতাভুক্ত হতে পারেনি। অনেকে মিস করেছে, অনেকে বুঝে উঠতে পারছে না দেয়া ঠিক হবে কিনা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 উপলক্ষে জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর চেম্বার অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। এই যে ভ্যাকসিনেশনগুলো দেয়া হচ্ছে, অনেক বাচ্চা তো অনেক সময় অসুস্থ থাকে, ওই সময়টিতে দেখা যায় নিতে পারছে না, বা বিভিন্ন কারণে, প্রাসঙ্গিক কোনো কারণে যদি কেউ মিস করে থাকে, তাহলে সে কিভাবে ওই ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতাভুক্ত হতে পারে? ক্যাম্পেইন তো চলবে 20 তারিখ পর্যন্ত। যদি কেউ সিক থাকে এখন সে নিয়ে নেবে, সুস্থ হয়ে গেলে তখন সে নিয়ে নেবে। অর্থাৎ যদি কোনো বাচ্চা অসুস্থতা বা অন্য কোনো কারণে নিতে না পারে তাহলে যখন সে সুস্থ হবে, অথবা সে হয়তো ট্রাভেল করতেছে, ঢাকা থেকে কোথাও যাচ্ছে, সে ওখানে যেয়ে নিয়ে নেবে। অর্থাৎ যে কদিন ক্যাম্পেইন চলবে যদি কেউ বাদ যায়, এই ক্যাম্পেইন চলাকালীন সময় সে টিকা নিতে পারবে যে কোনো টিকাদান কেন্দ্র থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। এখানে কোনো রেস্ট্রিকশন নয় যে কারো বাড়ি রংপুর, উনি হয়তো ঢাকা আসছে বাচ্চা নিয়ে, তাহলে বাচ্চা ঢাকাতে টিকা নিবে, নো প্রবলেম। যখন হামে আক্রান্ত হয়ে গেল, প্রাথমিক অবস্থায় বোঝার কি কোনো উপায় রয়েছে? কোন উপসর্গগুলোর মাধ্যমে ঘরে বসে চিকিৎসা নেবে এবং কোন পর্যায়ে একটি শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়াটা জরুরি বলে আপনি মনে করেন? আমরা যদি লক্ষ্য করি যে হামের যে ভাইরাস জনিত কারণে যে অসুখটি হয়, এটির একটি ইনফেকশাস পিরিয়ড আছে। আসলে এটি সাধারণত 1 থেকে 4 দিন পর্যন্ত হয়, তবে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতো পার্থক্য আছে। কারো কারো ক্ষেত্রে এটি 6 দিন পর্যন্ত হতে পারে। তো কিন্তু এই প্রথম যে 4 দিন, এই পিরিয়ডটি হচ্ছে সংক্রমণের ঝুঁকি থাকে সবসময় বেশি। সেক্ষেত্রে কিন্তু আমরা এর আইসোলেশনটার উপর আমরা জোর দিই এবং এই সময়ের ভিতরে আমরা বলি যে হামের লক্ষণ দেখা দিলে তাকে প্রথমে অন্য বাচ্চাদের থেকে কিংবা অন্য পরিবারের সদস্যদের থেকে একটু আইসোলেশনে, একটু পৃথক জায়গায় তাকে রাখতে হবে, যেন তার মাধ্যমে এই পিরিয়ডে যেন অন্য কেউ সংক্রমিত হতে না পারে, কারণ তার হাঁচি কাশি এগুলোর মাধ্যমে কিন্তু এটি ছড়াতে পারে। 6 মাস বয়সের পর থেকে 5 বছর বয়সের কম বয়সী প্রত্যেকটি শিশু এই ভ্যাকসিনের আওতাভুক্ত হওয়াটা খুব বেশি জরুরি। সারা দেশে যেভাবে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, এটাকে আমরা সুরক্ষিত রাখতে হলে এই মুহূর্তে এটার অল্টারনেটিভ কিছু নেই। তো এত শিশু হামে আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে, পরিবারগুলোর জন্য তো আসলে অত্যন্ত দুঃখজনক এই বিষয়টি। মানে সামনের বছর বা সামনে অন্যান্য সময়ের জন্য আপনার পরামর্শ কি থাকবে? মানে কি করে প্রত্যেকটি ব্যক্তি নিজেদের সন্তানগুলোকে সুরক্ষিত রাখতে পারে? এখানে পরামর্শ একটাই, যে রুটিন টিকাদানে হামের যে 2টা ডোজ, এইটা অবশ্যই সময় মতো দিতে হবে। 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ আর 15 মাস পূর্ণ হলে সেকেন্ড ডোজ।
যদি আমরা সবগুলো বাচ্চাকে টিকা দিই তাহলেই আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে। মানে খুব সিম্পল। যেটা আমি বললাম, যেহেতু এখানে একটা যে গ্যাপ আছে বিভিন্ন কারণে, যে আমরা 95% বাচ্চাকে দিতে পারছি না, সো মেইন কৌশল এইটাই, সব বাচ্চাকে রুটিনি পেতে 2 ডোজ দিতে হবে টিকা। নিশ্চয়ই, যদি প্রপারলি এপিআই শিডিউল অনুযায়ী ভ্যাকসিনেশন দেওয়া হয়ে থাকে তাহলে এত মাত্রায় হাম ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা নেই। এক্স্যাক্টলি। এবং আরেকটা যেটা, যেহেতু আমাদের ক্যাম্পেইন চলছে এখন, কারণ এই ক্যাম্পেইনেও কিন্তু যে আমার আরো 10 দিন বাকি আছে, এই ক্যাম্পেইনেও কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে দিতে হবে। যদি আমি এই ক্যাম্পেইনে 95% দিতে না পারি তাহলে কিন্তু আবারও গ্যাপ থেকে যাবে, ইমিউনিটি গ্যাপ। তাহলে ক্যাম্পেইন করেও কিন্তু আমি এই গ্যাপটা অ্যাড্রেস করতে পারবো না। সুতরাং ক্যাম্পেইনেও কিন্তু সব বাচ্চাকে দিতে হবে। আর ক্যাম্পেইন তো এটা ওয়ান টাইম, আর রুটিন ইপিআই সারা বছর সারা জীবন চলবে। সুতরাং রুটিন ইপিআইতে অবশ্যই সব বাচ্চাকে প্রত্যেকটি শিশুকে। সারা দেশে এত শিশু হামে আক্রান্ত হচ্ছে, শিশুদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে কিংবা আমাদের সমাজের, রাষ্ট্রের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমি শিশু যারা হামে আক্রান্ত কিংবা এই বিষয়ে শিশু পরিবারদেরকে প্রথমে যেটা বলবো যে আপনারা যারা পরিবারের সিনিয়র সদস্য আছেন, বাবা মা কিংবা যারা গার্ডিয়ান আছেন, তারা আতঙ্কিত হবেন না। আপনারা প্রথমেই লক্ষণ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে যাবেন। আপনি যদি আপনার বাড়িতে আইসোলেশন করতে পারেন তাহলে এটিও সম্ভব, কিন্তু যদি সেটি আপনার কাছে সেরকম পরিবেশ না থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন, এবং সেটি যদি আপনার কাছে কনভিনিয়েন্ট না হয় আপনি জেলা পর্যন্তও কিন্তু আসতে পারেন। তবে আমাদের প্রত্যেকটি স্তরে, উপজেলা, জেলা, প্রত্যেকটি স্তরে কিন্তু আমাদের আইসোলেশন ওয়ার্ড অথবা আইসোলেশন সেন্টার করা আছে। আপনারা সেখানে আপনি নিরাপদে আপনার সেবাটি নিতে পারেন। এটি হচ্ছে প্রথম। কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে 2-3 দিন পর, মানে 4 দিন যে ইনফেকশাস পিরিয়ডটা, এরপরে ইতিমধ্যে যদি দেখা যায় তার কিছু লক্ষণ প্রকাশিত হয়, যে জ্বর কমছে না অথবা জ্বরের তীব্রতা বাড়ছে, যেমন নিউমোনিয়ার কিছু লক্ষণ আছে, যেমন ধরেন বুকের যে ছাতনিগুলো আছে এগুলো কিন্তু শ্বাসকষ্ট হলে ইনড্রাইং হয়, মানে একটু ভিতরের দিকে ঢুকে যায়। এটি আমার থেকে অবশ্য শিশু বিশেষজ্ঞরা আরও বেশি ভালো বলতে পারবেন, তবে আমার ক্ষুদ্র যে ক্লিনিক্যাল জ্ঞান আছে এখান থেকে বললাম যে লক্ষণগুলো যদি বেশি বেশি প্রকাশিত হয় অথবা আপনার কাছে যে মনে হয় যে না তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অবশ্যই আপনি হাসপাতালে শরণাপন্ন হবেন কিংবা নিকটস্থ শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন আপনি হতে পারেন। আমি যদি মোটা থেকে বলি যে হাম যে প্রাদুর্ভাবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারা জানেন যে সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, এর মধ্য দিয়ে এই প্রাদুর্ভাবটি যথাযথভাবে মোকাবেলা করার জন্য প্রথম থেকেই অত্যন্ত কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি চলমান আছে। এই টিকার ব্যাপারে আমাদেরকে অন্যতম সহায়তা করেছেন এখানে ইউনিসেফ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই WHO, গাভি সহ সকল শুভানুধ্যায়ী যারা এই প্রাদুর্ভাবকে মোকাবেলা করার জন্য সরকারকে সর্বতোভাবে সহায়তা করেছে, এবং সেই সাথে গণমাধ্যম কর্মী যারা এটিকে নজরে এনেছেন বলে মনে করি, তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমি আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, জানেন যে তৃণমূল পর্যায়ে এটি কিন্তু বাস্তবায়ন করছে আমাদের ফিল্ড পর্যায়ের যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা, এবং সেইখানে ভ্যাকসিনগুলো যারা ক্যারি করে নিয়ে যাচ্ছেন পোর্টাররা, এবং তারা কিন্তু আপনারা জানেন যে এই অপারেশন প্ল্যানগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু দীর্ঘদিন থেকে তারা তাদের যে পারিশ্রমিক সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছেন, এবং সরকার ইতিমধ্যেই তাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। কিন্তু তথাপিও তাদের এই কনস্ট্যান্টের পরেও কিন্তু তারা এই টিকা কার্যক্রমকে, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য ইপিআইয়ের যে কর্মসূচি, যে ক্যাম্পেইন কর্মসূচি চলছে সেটিকে বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় একদম মানে সর্বতোভাবে সহায়তা করছেন। আমি তাদেরকে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তরের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সর্বোপরি এই যে টিকা কার্যক্রম এটিকে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ওনার তত্ত্বাবধানে, ওনার দিক নির্দেশনায় কিন্তু এটি পরিচালিত হচ্ছে, এবং আমি যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করি যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই প্রাদুর্ভাব থেকে খুব শীঘ্রই আমরা পরিত্রাণ পাবো এবং আমরা আমাদের শিশুদেরকে তার মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবো। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ, দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর অর্থী, যিনি আছে এটি সঞ্চালন করেছেন। No, you are welcome. Thank you.
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রত্যেকটি দর্শকের উদ্দেশ্যে আরেকটি বার আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে একটি বার বলতে চাই, অবশ্যই আপনার সন্তানটিকে ইপিআই শিডিউলে আওতাভুক্ত করুন এবং একই সঙ্গে যে টিকাদান কার্যক্রম চলছে এই ক্যাম্পেইনে অবশ্যই অংশগ্রহণ করে বাচ্চাটিকে ভ্যাকসিনেশনে আওতাভুক্ত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।